30 তারিখ আসার ইচ্ছা প্রকাশ করেছেন তারেক রহমান। বলে না কাছের লোকে ট্রেন ফেল হয় বেশি, তারেক রহমানের ট্রেন ফেল হয়ে গেছে। স্টেশনের কাছেই বাড়ি, এখন বাড়ি থেকে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ট্রেন বেরিয়ে চলে গেছে। কি হয়েছে আমি পরে বলছি। তার আগে এই যে সবাই বলে না আমাদের দেশে, বিশেষ করে সালাউদ্দিন সাহেব, আমাদের দেশে কোনো জঙ্গি নেই, জঙ্গি বলে আমাদের দেশে কিছু নেই। কিন্তু আমার কাছে কয়েকটা ভিডিও আছে, তাদেরকে জঙ্গি বলে চালানো হয়, তাদেরকে তৌহিদি জনতা বলে চালানো হয়। এই তৌহিদি জনতা যতদিন না পর্যন্ত দূর হচ্ছে ততদিন পর্যন্তই বাংলাদেশে কিন্তু শান্তি নেই। যত নষ্টের মূল হচ্ছে গিয়ে এই তৌহিদি জনতা। মেয়ে দিয়ে খাল খিচে দিলে তখন তৌহিদি জনতা, তখন যদি বাংলাদেশটা শান্তি আসে। এখন কথায় কথায় একটা বারবার উচ্চারণ হয় যে ভারতের কাছে মাথা নিচু করব না, স্বৈরাচারের সঙ্গী, দেশ বিরোধী কারবার, দেশকে ভারতবর্ষ আমাদের দেশকে লুণ্ঠন করেছে, এখন যাবতীয়। তারপরে তো বড় বড় ডায়লগ, চোখে চোখ রেখে কথা বলবো, তারপরে তো উপযুক্ত পরিবেশ না হলে যাব না, এই সমস্ত অনেক ডায়লগ বাজিটাই ছাড়া হয়েছে। আচ্ছা একটা কথা আমার বলুন তো, এই যে 2 বছর যে আপনাদের এবং ইউনূসের শাসন চললো, আপনাদের 6 মাস, ইউনূসের 18 মাস, 2 বছর, প্রায় একটু বেশি হবে। ভারতবর্ষকে আপনারা কি দিয়েছেন আর ভারতবর্ষ আপনাদের কি দিয়েছে? দাঁড়িপাল্লা হিসেব করুন, দেখবেন যে আপনাদের হিসেবে একটা বড় গোল্লা। আর যেটা দিয়েছে সেটা হচ্ছে ভারত বিদ্বেষ, ভারতকে ভেঙে খান খান করার জন্য হুমকি। আপনারা চীনের শি জিনপিং সে যে এমন ঠাসান দিয়েছে, মুখ ফুটে কথা বেরোচ্ছে। আসলে চীনে ওসব চলবে না। আমেরিকায় গালিগালাজ হয়, আমেরিকা ডেমোক্রেসি আছে, ট্রাম্পকে তেরে গালিগালাজ করছে। আমাদের দেশের ডেমোক্রেসি আছে, দেশের লোক আমাদের প্রধানমন্ত্রী গালিগালাজ করে। আমিও 2-1বার সমালোচনা করেছি, আমি যে একেবারে তাদের উপরে যে আছি তা নয়, সমালোচনা আমিও করেছি। ভালো খারাপ কাজের কাজ হলে আমি সমালোচনা করব। যেমন বলেছি এত তেল মারার কি দরকার, অবশ্য দেরিতে হলেও তো এখন চোখ খুলেছে। এখন বলছে যে না, অনেক দেরি হয়ে গিয়েছে। এবার জয়শঙ্কর খেপেছেন, প্রধানমন্ত্রী মোদী খেপেছেন, অজিত দোভাল খেপেছেন, রাজনাথ সিং খেপেছেন। মানে যারা যারা মাথায় বসে আছে তাদের সবাইকে আপনারা খেপিয়ে দিয়েছেন। এখন আপনারা এখন বোধোদয় হয়েছে যদি আমরা না যাই তাহলে পরে তো আমাদের গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি তো জলে চলে যাবে, ও তো হবে না। আমি এখনো বলছি, আগেও বলেছি, 2টো জিনিস আমি আগে বলেছিলাম প্রথম থেকে। এক, তারেক রহমান ভারতে আসবে না। সবাই যখন বলছিল আসবে, আমি তখন বলেছিলাম প্রথম থেকে আসবে না, এলো না। এই যে 30 তারিখের কথা বলছে, 30 তারিখে আবার একটা প্যাচ পয়সার করবে, যদিও ভারত সেই সুযোগ দেবে না, সে কথা পরে আসছে। আর একটা কথা আমি বলেছিলাম যে এই তৌহিদি জনতার হাতে তারেক রহমান মরবে। দেখে নেবেন, তৌহিদি জনতার হাতেই তারেক রহমান মরবে। কারণ যত রকমের গাড্ডা আছে সব গাড্ডায় ফেলার আসল জায়গা হচ্ছে ওইটা।
শেখ হাসিনা 2 বছরে আপনারা শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশের উন্নতি করতে পারলেন না কেন? শেখ হাসিনা তো গ্যাস চুরি করে থেকে আরম্ভ করে একেবারে চালের বস্তা বস্তা সব ঘাড়ে করে ভারতবর্ষে নিয়ে চলে আসছেন, এবং গ্যাসও নাকি ওখান থেকে রপ্তানি হতো চোরাই পথে, পাইপ লাইন দিয়ে। তাই এখন গ্যাসের জন্য, তেলের জন্য এখন হরকাচ্ছেন কেন ভাই? हम लोग तंग चुके हैं, अब तो पीछा छोड़ दे भाई। আমরা এই দেশটা স্বাধীন করে দিয়েছিলাম, আর যদি দেশটা আমরা স্বাধীন না করতাম তাহলে পরে ওই টিক্কা খানের বুটের নিচে এখনো কিন্তু পিষতে হতো। আপনাদের হচ্ছে থুতু ফেলে থুতু চাটার মতো অবস্থা। আপনার লজ্জা শরম কিছু নেই। এই যে এত বিপ্লব টিপ্লব দেখালেন, এখন বলছেন 30 তারিখে আপনারা আসবেন। মানে আপনারা আসবেন বললেই তো হলো না। নরেন্দ্র মোদী তো শুরুতেই বলে দিয়েছিলেন 22, 23, 24, 25 এর মধ্যে আসবেন, বা 22, 23, 24 এরকম কিছু একটা হবে, এর মধ্যে আসবেন, তারপরে ব্যস্ত হয়ে যাব। উনি ওনার ইচ্ছে মতো 30 তারিখে উনি ডেট ঠিক করেছেন, উনি যাবেন, হুজুর আসবেন। হুজুরের জন্য একেবারে ফুলের থালা নিয়ে আমরা একেবারে নর্তকীরা নৃত্য করতে করতে তাকে প্লেন থেকে নামিয়ে গাড়িতে ওঠাবে, উঠিয়ে তাকে নিয়ে যাবে। শুনুন, যে সম্মান পাবার যোগ্য নয় তাকে সম্মান দেখাতে যাবেন না। জীবনে এটা একটা বড় শিক্ষা। যদি সম্মান পাওয়ার যোগ্য হতো তাহলে পরে ওইখানে রাষ্ট্রপতি ভবনে উনি উপস্থিত হতেন এবং সম্মানটা উনি পেতেন। তাতে কিন্তু বিশ্বে ওনার মাথাটা উঁচু হতো যে বৃহৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উনি একটা এই সম্মান পেয়েছেন, তাহলে পরবর্তী রাষ্ট্রপ্রধানরা তাকে একটু সম্মানের চোখে দেখতেন। আর নিজের গানটা নিজে খুঁড়েছেন। এখন তো সবাই ক্ষেপে আছে। এখন 30 তারিখ উনি বলেছেন আসার একটা উদ্দেশ্য, একটা বললাম করেছেন যে আমি 30 তারিখ যেতে চাই। তা প্রধানমন্ত্রী গতকালকে প্রিন্সিপাল সেক্রেটারিকে বলে দিয়েছেন যে আপনি জানিয়ে দিন যে 28 পর থেকে আমি এখন প্রচন্ড ব্যস্ত, আমি কোন রকম টাইম হয়তো দিতে পারবো না, দিতে পারলে আমি জানাবো। আপনারা অভদ্রতা করতে পারেন, একটা চিঠির প্রাপ্তি স্বীকার না করতে পারেন, কিন্তু ভারতবর্ষ অভদ্র নয়। ভারতবর্ষ চিঠির প্রাপ্তি স্বীকার করে এবং তার উত্তরও দেয়। সামনে শুক্রবার দিন জয়শঙ্কর দেখবেন আমাদের জয়সওয়াল কি বলেন, সেই কূটনৈতিক উত্তর দিয়ে দেবেন। আর জয়শঙ্কর তো আমাদের বলেই দিয়েছেন পারস্পরিক সম্মানের ভিত্তিতে কথাবার্তা হবে। আপনি আমায় অসম্মান করবেন, আমি আপনাকে সম্মান করে যাবো, দুটো তো একসঙ্গে চলতে পারে না। যেমন পাকিস্তানের ক্ষেত্রে বলেছিলেন যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, এখানেও বলবেন যে জিহাদ আর জল একসঙ্গে বইতে পারে না। তো জিহাদ নিয়ে আপনারা থাকুন, আমাদের মতো থাকতে দিন। আর যখন ব্যবস্থা নেওয়ার হবে তখন তো ব্যবস্থা হবেই। আজ যে একটা বৈঠক আছে, বৈঠক এখন এই 11টায় শুরু হয়েছে, বৈঠকটা চলছে। এই বৈঠক হওয়ার পরেতে আপনার তৌহিদি জনতা যে আছে না, তৌহিদি জনতার ঘাড়ে কিরাম পড়বে দেখবেন। তৌহিদি জনতা সব হাওয়া হয়ে যাবে। এটাকে মোটেই হালকা করে নেবেন না। আর এখানে আসার চেষ্টা করবেন না, কারণ এখানে আসার অনুকূল পরিবেশ নেই। আপনারা যেটা অনুকূল পরিবেশের কথা বলছিলেন জাহিদুর রহমান, যে এখন যাওয়ার মতো অনুকূল পরিবেশ নেই, আমরাই বলে দিচ্ছি এখন অনুকূল পরিবেশ নেই, তাই দয়া করে আসবেন না। করজোরে বলে দিচ্ছি, দয়া করে আসবেন না। এর থেকে বড় জুতো মারা আর কি হতে পারে কূটনৈতিক ভাষায়? এর থেকে বড় কিছু হতে পারে না।
আপনারা জুতো খেলেও আপনাদের শিক্ষা হবে না। এই যে বিদ্যুতের বিল সব করে বাড়িয়ে দিয়েছে, টাইট মারছে তো, এগুলো টাইট মারছে। আমি তো বলেছি টাইট মারবে। এবার খাবারের দাম বাড়বে, সমস্ত ট্যাক্স ফ্যাক্স গুলো বসবে, একসময় কেনার আয়ত্তের বাইরে চলে যাবে। ভারত সরাসরি না করবে না, কেনার আয়ত্তের বাইরে চলে যাবে। আমরা টাকা দিয়ে কিনি, টাকা আর গাঁটের থেকে টাকা আর বেরোবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর স্থগিত করায় মানে কূটনৈতিক মহলের পাশাপাশি মিডিয়াও একেবারে তার তুখোড় সমালোচনায় নেমে পড়ল। ভারতবর্ষের যত মিডিয়া আছে এখানে সেখানে সব নামি দামি মানুষরা তারা সমস্ত রিয়াকশন দিচ্ছেন। জয়শঙ্কর বলেছেন, বিনা সিকরি বলেছেন, আপনাদের বাংলাদেশের পূর্বতন রাষ্ট্রদূত বিনা সিকরি, ভেঙ্কটরামন বলেছেন, আর ভেঙ্কটরামন, শশী থারুর, যে যার ভাষা মতো পরিশীলিত ভাষায় একেবারে ধুয়ে দিয়েছেন বাংলাদেশের কূটনৈতিক ব্যক্তিবর্গকে। যারা কূটনৈতিক কথাবার্তা, যারা ফেসবুকে আলোচনা করে, যারা মিডিয়ার সঙ্গে কথা বলে আলোচনা করে, মানে মিডিয়া ব্রিফিং দেয়, তারা কথা বলার যোগ্যতাই অর্জন করেনি, কূটনীতির যোগ্যতাই অর্জন করেনি। আমি একটা একটা করে, আমি সব দেখাতে পারবো না, আমি দুটো রিপোর্ট দেখাচ্ছি। একটা হচ্ছে মিন্টে জয়শঙ্কর কি বলেছেন। জয়শঙ্কর বলছেন, পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হলেই ভারত বাংলাদেশ সম্পর্ক সফল হতে পারে। প্রধানমন্ত্রীর সফল বাতিল করায় জয়শঙ্কর, মানে তারেকের সফর বাতিল করায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো নতুন তথ্য নেই বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানানো কয়েকদিন পর রবিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হলে নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার সম্পর্ক সফল হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে রহমানের সম্ভাব্য ভারত সফরকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করায় প্রেক্ষাপটে জয়শঙ্করের মন্তব্যটি এসেছে রবিবার হিন্দুস্তান টাইমসে। ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামের একটি অধিবেশনে অংশ নিতে গিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ভারত তার প্রতিবেশীর কাছ থেকে শুধু নয়াদিল্লির স্বার্থ কাজ করার প্রত্যাশা করে না। তিনি আরো বলেন, উভয় পক্ষ তখন একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছাতে পারে, তখনই উভয় পক্ষ যখন একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছাতে পারে তখনই দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণভাবে চলতে পারে। বিষয়টি আরো বিশদভাবে ব্যাখ্যা করে মন্ত্রী উল্লেখ করেন, যখন উভয় পক্ষের মধ্যে সম্পর্ক সফল পৌঁছায় তখন সম্পর্কটি মসৃণভাবে চলে। এবং তিনি আরো বলেন, আমি সকল প্রতিবেশীর ক্ষেত্রে একথা বলবো, দিনের শেষে সম্পর্কের ক্ষেত্রে একটি পারস্পরিক মূল ভিত্তি থাকা কাজ করে। এটা গেল জয়শঙ্করের বক্তব্য। এনডিটিভি কি লিখছে আমি পরপর দেখিয়ে। আচ্ছা, জয়শঙ্কর যেটা ভিডিও করেছেন সেই ভিডিওতে তিনি বলেছেন যে এই উপেক্ষা ভারতবর্ষ কখনোই মেনে নেবে না, এর উপযুক্ত জবাব বাংলাদেশকে দেওয়া হবে, এটা কিন্তু উনি বলেছেন। মতামত এনডিটিভি লিখছে, মতামত বাড়াবাড়ি পর্যায়ের অবজ্ঞা বাংলাদেশ প্রধানমন্ত্রীর আটকে পড়া ভারত সফরের কাহিনী। এই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত নয়াদিল্লি সফর আকস্মিকভাবে বাতিল করায় অনেক প্রশ্ন উঠেছে। লিখছেন হচ্ছে বিনা সিকরি। কোন সফররত সরকার বা রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক অভ্যর্থনা মহড়া পর্যায়ে বাতিল হওয়াটা একেবারেই নজিরবিহীন।
খুব সম্ভবত এমনটা ঘটেছে কারণ সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি যার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আলোচিত তারিখগুলিতে তার ভারত সফরের কোনো ইচ্ছা নেই, এই নির্ধারিত যোগাযোগের মাধ্যমে জানানোর প্রয়োজনও বোধ করেননি। 2026 সালের 23 থেকে 25 আগস্ট নির্ধারিত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। শুধু কূটনৈতিক অনভিজ্ঞতাই নয়, নবনির্বাচিত সরকারের কূটনৈতিক অনভিজ্ঞতার কারণে এটা হয়েছে বলা কঠিন। 2026 সালে 17 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের জন্য একটি ব্যক্তিগত ও আমন্ত্রণপত্র পাঠানো হয়, যা ভারতের লোকসভা স্পিকার শ্রী ওম বিড়লা হস্তান্তর করেন। ভারতীয় আশ্বাস পেয়েছিল যে রহমানের প্রথম গন্তব্য হবে নয়াদিল্লি, কিন্তু সেই আমন্ত্রণপত্রের কোনো প্রাপ্তি স্বীকার পর্যন্ত করা হয়নি। আগস্টের শুরুতে তাকে দ্বিতীয় একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়, যেখানে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে 12-13 সেপ্টেম্বর ভারতে আয়োজিত ব্রিক্স সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এই দুটি পৃথক বিষয়। এই আমন্ত্রণ নিশ্চিত বা প্রত্যাখ্যান করে আনুষ্ঠানিক জবাব দেওয়ার পরিবর্তে বাংলাদেশ গণমাধ্যমের মাধ্যমে কূটনীতির পথ বেছে নিয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তিরা সাক্ষাৎকার দিয়েছেন। এটি নিজস্ব স্ববিরোধা তৈরি করতে পারে, যা ভুল বোঝাবুঝির জন্ম দেবে এবং একটি ভ্রান্ত চিত্র তুলে ধরবে। যেমন 20 আগস্ট প্রকাশিত সরকারের সাক্ষাৎকারের মাধ্যমে ভারতকে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের বাস্তবতা বুঝতে হবে বলে বলা হয়েছে, অথচ আমরা জানি যে জুলাই সনদের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে পরিকল্পিত দ্বিতীয় শপথটিকে 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রহমান নিজেই অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছিলেন। এই যে বিনা সিকরি আর ভেঙ্কটরামান, তা এরা যে সমস্ত বলছেন প্রতিদিবসা সব বুদ্ধিজীবী যারা থিঙ্ক ট্যাঙ্ক, যাদের বক্তব্য সারা পৃথিবীর লোক শোনে, তাহলে বাংলাদেশ সম্পর্কে কি তাদের ধারণাটা হচ্ছে আপনি বলুন। আমি জানি বাংলাদেশের মিডিয়াও কাউন্টার করছে, কিন্তু এটা বাংলাদেশের মিডিয়াকে বুঝতে হবে। বাংলাদেশের মিডিয়া কিন্তু সীমাবদ্ধ ওই 56 স্কোয়ার কিলোমিটার না কত ওরা বলে, ওইটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, তার বাইরে কিন্তু আউটরিচ নেই। ভারতবর্ষের মিডিয়ার আউটরিচ বিরাট, সারা পৃথিবী কন্ট্রোল করে তারা। একটা ন্যারেটিভ যদি খাড়া করতে চায় ভারতবর্ষ, সেই ন্যারেটিভ কিন্তু খাড়া করে দেবে এবং যার বিরুদ্ধে লাগবে তাকে কিন্তু একদম শেষ করে দেবে। আমাদের দেশের মিডিয়া কিন্তু সাংঘাতিক। মিডিয়া সরকার ফেলে, সরকার গড়ে। তেমন কোনো দেশকে যদি তলানিতে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের দেশের মিডিয়ার তুলনায় একদম আপনার ওয়াল স্ট্রিট জার্নাল ছাড়া আর কোনো পেপারকে সেই জায়গায় দিতে পারেন না।